হ্যালো এভরিওয়ান, আজকে যে চ্যাপ্টারটি পড়ানো হবে সেটা হলো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, চ্যাপ্টার 8। তো এই ভিডিওতে এই এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা নিট দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাংলাতে এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, যে জীবাণু মানুষের কী কী কাজে ব্যবহৃত হয়, কী কী কাজে সাহায্য করে মানুষের উন্নতিতে। Besides macroscopic plant and animals, microbes are the major components of biological system on this earth. উদ্ভিদ প্রাণী যেমন পৃথিবীতে প্রচুর সংখ্যায় আছে, মাইক্রোবস কিন্তু তার থেকেও বেশি সংখ্যায় পৃথিবীতে আছে। You have studied about the diversity of living organisms in class 11. Do you remember which kingdom among the living organisms contain microorganisms, which are the ones that are only microscopic? তো ক্লাস 11-এ আমরা লিভিং অর্গানিজমের যে ডাইভার্সিটি তা নিয়ে পড়েছি। তো তোমরা বলতে পারবে কোন গ্রুপটাতে মাইক্রোবস ছিল, বিভিন্ন রোগ জীবাণু ছিল? তো সেটা কি মনেরা। কোন গ্রুপের শুধুমাত্র মাইক্রোস্কোপ জীব ছিল এটা তোমরা কমেন্টে জানাবে। মাইক্রোবস আর প্রেজেন্ট এভরিওয়্যার ইন সয়েল, ওয়াটার, এয়ার, ইনসাইড আওয়ার বডিজ অ্যান্ড দ্যাট অফ আদার অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্ট। মাইক্রোবস চারিদিকে আছে, মাটিতে আছে, জলে আছে, বাতাসে আছে, আমাদের দেহের মধ্যে আছে, এমন বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর মধ্যেও আছে। দে আর প্রেজেন্ট even at sites where no other life form could possibly exist, sites such as deep inside the geysers বা thermal vents where the temperature may be as high as 100 degrees centigrade, deep in the soil under the layer of snow several meters thick and in highly acidic environment. তো নর্মাল যে জায়গা, মাটি, জল, বায়ু, আমাদের বডির মধ্যে এই সমস্ত উদ্ভিদ প্রাণীর ওপর এগুলো তো মাইক্রোবস আছে, জীবাণু আছে, সেটা তো আমরা জানি। তার পাশাপাশি এমন জায়গা যে সমস্ত জায়গায় কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, সারভাইভ করতে পারে না, সে সমস্ত জায়গাতেও মাইক্রোবস থাকে। তো সেই জায়গাগুলো কী কী? ডিপ ইনসাইড দ্য গেজার্স বা থার্মাল ভেন্টস, উষ্ণ প্রসবন, যেখানকার জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে সেন্টিগ্রেডের থেকেও বেশি, জল ফুটছে, সে সমস্ত হাত দিলে হাত পুরো পুড়ে যাবে, সে সমস্ত জায়গাতেও মাইক্রোবস আছে। ডিপ ইন দ্য সয়েল, মাটির গভীর মাটির মধ্যে, আন্ডার দ্য লেয়ার অফ স্নো সেভারেল মিটার থিক্স, অনেক মিটার পুরু বরফ, উত্তর মেরুতে যে বরফ জমা আছে সেই সমস্ত জায়গাতে। হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, প্রচণ্ড অ্যাসিডিক এনভায়রনমেন্ট যেখানে, সেখানেও থাকে। মাইক্রোবস আর ডাইভার্স, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফানজাই, মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল, প্ল্যান্ট, ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড অলসো প্রিয়ন্স দ্যাট আর প্রোটিনেসিয়াস ইনফেকশাস এজেন্ট। প্রিয়ন্স কি? প্রোটিনেসিয়াস ইনফেকশাস এজেন্ট। তো মাইক্রোবস বিভিন্ন রকম হয়। প্রোটোজিয়া মাইক্রোবসের মধ্যে, ব্যাকটেরিয়া মাইক্রোবস, ফানজাই মাইক্রোবস, মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল এবং প্ল্যান্টের মধ্যে যে ভাইরাস থাকে সেগুলোও মাইক্রোবস। ভাইরয়েডস, যেটা ভিরয়েডস যেটা আমরা আগে পড়েছি সেটাও মাইক্রোবস। প্রিয়ন্স, প্রিয়ন্স কি? প্রোটিন দ্বারা গঠিত এক রকমের ইনফেকশাস এজেন্ট, সেটাও মাইক্রোবস। সাম অফ দ্য মাইক্রোবস আর শোন ইন ফিগার, নিচে কিছু মাইক্রোবসের ছবিও দেওয়া আছে। মাইক্রোবস লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড মেনি ফানজাই ক্যান বি গ্রোন অন নিউট্রিটিভ মিডিয়া টু ফর্ম কলোনিস। কিছু কিছু ব্যাকটেরিয়া এবং ফানজাই আছে, তারা কি নিউট্রিটিভ মিডিয়া, নিউট্রিশন দ্বারা তৈরি কিছু মিডিয়া, সেই যেটা ল্যাবের মাধ্যমে তৈরি করা যেতে পারে, অ্যাগার জেল, তো তাদের মধ্যে তারা গ্রো করতে পারে এবং তারা কলোনি গঠন করে। কলোনি মানে কি? অনেকগুলো মাইক্রোবসের সমষ্টি। দ্যাট ক্যান বি সিন উইথ দ্য ন্যাকেড আই, এবং যখন তারা কলোনি গঠন করে তখন কিন্তু তাদেরকে খোলা চোখে দেখা যেতে পারে। একটা মাইক্রোবসকে খোলা চোখে, খালি চোখে দেখতে পাবো না, কিন্তু এইরকম যদি কোটি কোটি মাইক্রোবস ঘন সন্নিবিষ্ট হয়ে থেকে কলোনি গঠন করে তখন সেটাকে দেখতে পাবো। সাচ কালচারস আর ইউজফুল ইন স্টাডিজ অন মাইক্রো অর্গানিজম। তো এইরকম কালচার দরকার মাইক্রো অর্গানিজম বিষয়ে স্টাডি করার জন্য, যেহেতু খালি চোখে তাদেরকে দেখা এবং তাদের পর্যবেক্ষণ করা খুব টাফ। তো এখানে কিছু ছবি দেওয়া আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে ফিগার 8.1, ব্যাকটেরিয়া, রড শেপড, স্পেরিক্যাল শেপড, রড শেপড। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা ব্যাকটেরিয়া, তিনটে ব্যাকটেরিয়া আছে, একটা রড শেপড প্রথমের ছবিটা, তারপরে স্পেরিক্যাল শেপড, তারপরে রড শেপড ব্যাকটেরিয়াম সুইং ফ্ল্যাজেলা। তো এটা রড শেপড ব্যাকটেরিয়া, আর দেখতে পাচ্ছ তাদের ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যাচ্ছে।
কত গুণ বৃদ্ধি করা হয়েছে? 50,000 গুণ এটাকে জুম করা হয়েছে। এই দুটো আছে একই রকমভাবে। এটা হচ্ছে রড শেপ, রড আকৃতি, এটা হলো স্পেরিক্যাল, গোলাকৃতি বা কক্কাস। কতটা জুম করা আছে সেটা ছবিতে লেখা আছে। প্রথমেরটা 1500, পরেরটাও 1500। এরপরে এখানে যে ছবিটা আছে সেটা ভাইরাসের আছে। ভাইরাসের মধ্যে প্রথমে একটা ব্যাকটেরিয়াকে যে সমস্ত ভাইরাস অ্যাটাক করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে, তার ছবি দেওয়া আছে। তারপরে অ্যাডিনো ভাইরাসের ছবি দেওয়া আছে, যেটা রেসপিরেটরি ইনফেকশন, যেটা শ্বসনতন্ত্রে আমাদের এফেক্ট করে। তারপর রড সেট টোব্যাকো মোজাইক ভাইরাস বা টিএমভি দেওয়া আছে, যেটাকে 1 লাখ থেকে 1.5 লাখ গুণ। এই যে এটা হলো কম্প্যাক্ট রড সেপ্ট ভাইরাস বা টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস। তো এটা রড শেপ, রডের মতো দেখতেই পাচ্ছ। 1 লাখ থেকে 1.5 লাখ গুণ এটাকে জুম করা হয়েছে তার যে সেটাকে মাইক্রোস্কোপে যখন দেখা হয়েছে তখন। উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজের ছবি, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস। তো ব্যাকটেরিওফাজের ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনটা কী কী পার্ট ভালো করে মনে রাখবে। প্রথমে আছে হেড, তারপরে কলার, তারপর টেল, তারপরে এটা হচ্ছে প্লেট, আর এগুলো হলো নিচে পিন্স, আর সাইডে হলো প্রঞ্চ। কোনটা কী পার্ট সেটা ভালো করে মনে রাখবে। আর এরপরে কি আছে? কলোনি আগে বললাম যে বিভিন্ন রকমের যে কলোনি তৈরি করে এরা, যখন এদেরকে কোনো ল্যাবের মধ্যে কোনো একটা কালচার মিডিয়ামে গ্রো করা হয়। তো প্রথমে এখানে আছে ব্যাকটেরিয়া কলোনি, পেট্রি ডিশে ব্যাকটেরিয়া গ্রো করছে। তারপরে এখানে আছে ফাঙ্গাল কলোনি, যেটা ফাঙ্গাল গ্রো করছে একটা পেট্রি ডিশের মধ্যবর্তী স্থান। So in chapter 7 you have read that microbes cause a large number of disease in human being. তো মাইক্রোবস মানুষের দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে থাকে, আমরা চ্যাপ্টার 7 পড়েছি। They also causes disease in animals and plant. হিউম্যান হেলথ এবং ডিজিজ চ্যাপ্টারে আমরা পড়েছি যে তারা উদ্ভিদ প্রাণীদের উপরেও রোগ সৃষ্টি করে, সেটা আমরা পরে পড়েছি। বাট দিস শুড নট মেক ইউ থিঙ্ক দ্যাট অল মাইক্রোবস আর হার্মফুল। এবং এটা যাতে তোমাদের ভাবতে না দেয় যে মাইক্রোবস মানেই হার্মফুল, মাইক্রোবস মানেই ক্ষতিকারক, তা কিন্তু না। সেভারেল মাইক্রোবস আর ইউজফুল টু ম্যান ইন ডাইভার্স ওয়ে। অনেক মাইক্রোবস আছে যেটা মানুষের অনেক কাজে লাগে। সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ মাইক্রোবস টু হিউম্যান ওয়েলফেয়ার আর ডিসকাসড। তো এই মাইক্রোবসগুলো আমরা তো শুধু মাইক্রোবস মানে আমরা কি মনে করি যে মাইক্রোবস মানে রোগ সৃষ্টি করবে, ক্ষতি করবে, বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে মানুষের ক্ষতি করবে, উদ্ভিদের ক্ষতি করবে, বিভিন্ন রকম জীবজন্তুর ক্ষতি করবে, কিন্তু তা না। অনেক মাইক্রোবস আছে যেটা মানুষের কাজে লাগে, মানুষের উন্নতি করে, মানুষের আর্থিক দিক দিয়ে, বিভিন্ন রকম দিক দিয়ে তার, মানুষ না অনেক প্রাণী সাহায্য করে, শুধু মানুষ না। তো সেটা কিভাবে করে? প্রথমে আছে মাইক্রোবস ইন হাউস হোল্ড প্রোডাক্টস। তো বাড়িতে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি তাতে মাইক্রোবস কীভাবে আমাদেরকে সাহায্য করে সেটা দেখা যাবে। You would be surprised to know that we use microbes or products derived from them every day. তোমরা জেনে অবাক হবে যে আমরা মাইক্রোবস ব্যবহার করি, এবং মাইক্রোবস থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয় যেগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এ কমন এক্সাম্পল ইজ দ্য প্রোডাকশন অফ কার্ড ফ্রম মিল্ক। একটা এক্সাম্পল হলো দুধ থেকে দই তৈরি। দুধ থেকে দই কীভাবে তৈরি হচ্ছে? মাইক্রোবসের মাধ্যমে তৈরি হচ্ছে। মাইক্রোবস এটা দুধকে দইয়ে রূপান্তরিত করছে। Microorganisms such as lactobacillus and other commonly called lactic acid bacteria grow in milk and convert it to curd. তো যে ব্যাকটেরিয়াটা দুধের ওপর কাজ করে সেটা হলো ল্যাক্টোব্যাসিলাস বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। সেটা ওইটা দুধের ওপর কাজ করে এবং দুধকে দইয়ে কনভার্ট করে। ডিউরিং গ্রোথ দ্য ল্যাব বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রডিউস অ্যাসিড দ্যাট কোয়াগুলেট অ্যান্ড পার্সিয়ালি ডাইজেস্ট দ্য মিল্ক প্রোটিন। তো এটা কী করে? যে দুগ্ধ প্রোটিন আছে, দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে কোয়াগুলেট করে, মানে একত্রিত করে, তারপর সেটাকে ডাইজেস্ট করে বা পরিপাক করে এবং সেখান থেকে অ্যাসিড তৈরি করে। A small amount of curd added to the fresh milk as inoculum or starter contain million of lactic acid bacteria. তো এই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সেটা পাই কোথা থেকে? তো দুধকে দই কনভার্ট করার আগে দুধের মধ্যে সেই ল্যাক্টোব্যাসিলাস যে কার্ড আগে থেকে আছে সেটা অ্যাড করা হয়। তো সেই দইয়ের মধ্যেই ল্যাকটো অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে লক্ষ লক্ষ। তো সেটাই এই কাজটা শুরু করে। হুইচ অ্যাট সুইটেবল টেম্পারেচার মাল্টিপ্লাই, এবং এর জন্য একটা সঠিক তাপমাত্রা দরকার হয়। দাস কনভার্টিং মিল্ক টু কার্ড হুইচ অলসো ইমপ্রুভস ইটস নিউট্রিশনাল কোয়ালিটি বাই ইনক্রিজিং ভিটামিন B12। তো এটা দুধকে দইয়ে কনভার্ট করে, আর দুধের থেকে দইয়ে বেশি ভালো, কারণ দইয়ের মধ্যে ভিটামিন B12, কারণ এই যে ব্যাকটেরিয়া আছে সেটা ভিটামিন B12 প্রোডাকশন করে সেটার পরিমাণ বাড়িয়ে দেয়। ইন আওয়ার স্টোম্যাক টু দ্য ল্যাব play very beneficial role in checking
ডিজিজ কজিং মাইক্রোবস। আমাদের পাকস্থলীতেও এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অনেক কাজে দেয়। এরা কী করে যে আমাদের পাকস্থলীর মধ্যে কোনো রকমের রোগ সৃষ্টিকারী জীবাণু আছে কি না সেটাকে চেক করে। তাহলে দুধ থেকে দই তৈরি হচ্ছে, এটা কী করছে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস। কীভাবে করছে? কোয়াগুলেট করছে, তারপর সেটাকে ডাইজেস্ট করছে। কী হিসাবে কাজ করে? দুধকে দই একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়। কী হিসাবে করে? নিউট্রিশনাল কোয়ালিটিকে ইমপ্রুভ করে, ভিটামিন B12 ইনক্রিজ করে। আমাদের স্টোমাকেও ল্যাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে এবং কী কাজ করে? যে মাইক্রোবসকে চেক করে। The dough, which is used for making food such as dosa and idli, is also fermented by bacteria. তো ডোসা এবং ইডলি যেটা দক্ষিণ ভারতে খুব বেশি ব্যবহৃত হয়, তো সেটা যে ডাফ থেকে তৈরি করা হয়, সেখানেও কী হয়? সেটা ব্যাকটেরিয়া সেটাকে ফার্মেন্টেড করে। সেটাকে ফার্মেন্টেড বা ফার্মেন্টেশন যেটাকে বলা হয়, বাংলাটা ভুলে গেলাম। যাই হোক, সেই ফার্মেন্টেশন বা সন্ধি না, যাই হোক, সেই পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। দ্য পাফড আপ অ্যাপিয়ারেন্স অফ ডাফ ইজ ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এই ডাফ থেকে যখন ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ডোসা বা ইডলি তৈরি হচ্ছে, তখন কী হয়? যে সেটা ফুলে যায়। সেটা আসলে কি? সেটা আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ক্যান ইউ টেল হুইচ মেটাবলিক পাথওয়ে ইজ টেকিং প্লেস রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড? কোন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে? এটা আমরা রেসপিরেশন চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে? সড়ক সংশ্লেষ, তারপর রেসপিরেশন ছিল, সেখানে তোমরা এটা কমেন্টে জানাও। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ব্যাকটেরিয়া ফর দিস ফার্মেন্টেশন কামস ফ্রম? ফার্মেন্টেশনের জন্য এই যে ব্যাকটেরিয়া দরকার হয়, সেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? দুধ থেকে তৈরির সময় তো আমরা দেখলাম যে দইটা আগে অ্যাড করা হয়, সেখান থেকে সেই ব্যাকটেরিয়াগুলো আসে। তো এখানে কোথা থেকে আসছে? সিমিলারলি দ্য ডফ হুইচ ইজ ইউজড ফর মেকিং ব্রেড ইজ ফার্মেন্টেড ইউজিং বেকার সিস্ট বা স্যাক্রোমাইসিস সেরেভেসি। একই রকমভাবে ডাফ যেটা থেকে ব্রেড তৈরি হয়, মানে রুটি তৈরি করা হয়, সেটাও পাউরুটি তৈরি করা হয়, সেটাও একটা ইস্টের মাধ্যমে, একটা ছত্রাকের মাধ্যমে ফার্মেন্টেড করা হয়। সেই ছত্রাকের নাম স্যাকারোমাইসিস সেরেভেসি। A number of traditional drink and food are also made by fermentation by the microbes. অনেক ট্র্যাডিশনাল ড্রিঙ্কস আছে বা ফুডস আছে যেটাও এই মাইক্রোবস কী করে? সেগুলোকে ফার্মেন্টেড করে। টডি, a traditional drink of some part of South India, is made by fermenting sap from palms. তো টডি বা যেটাকে বলে তারি বলা হয় যেটাকে, তার সেটা কী করা হয়? যে এটা ফার্মেন্টেশনের মাধ্যমে করা হয়। কী থেকে? তালের যে রস থাকে, সেই তালের রসকে ফার্মেন্টেড করা হয় এবং সেখান থেকে তারি তৈরি করা হয়, যেটা একটা নেশা হিসাবে ব্যবহৃত হয়। তো এটা সাউথ ইন্ডিয়াতে, এমনকি পশ্চিমবঙ্গেও ব্যবহৃত হয়। মাইক্রোবস আর অলসো ইউজ টু ফার্মেন্ট ফিশ, সোয়াবিন অ্যান্ড ব্যাম্বু স্যুট টু মেক ফুডস। মাইক্রোবস এমনকি মাছকে, সোয়াবিনকে, তারপরে ব্যাম্বু স্যুট, বাঁশ গাছ, এগুলোকে ফার্মেন্টেশন করে সেখান থেকে খাবার তৈরি করে। চিজ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুড আইটেম ইন হুইচ মাইক্রোবস ওয়ার ইউজড। চিজ যেটা সব থেকে পুরনো একটা খাবার আইটেম, সেখানেও মাইক্রোবস ইউজ করা হয়। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চিজ আর নোন বাই দেয়ার ক্যারেক্টারিস্টিক টেক্সচার, ফ্লেভার, টেস্ট, দ্য স্পেসিফিসিটি কামিং ফ্রম দ্য মাইক্রোবস ইউজড। বিভিন্ন রকমের চিজ ব্যবহার করা হয়ে থাকে। তো বিভিন্ন রকমের চিজ আছে, তাদের কোনোটা টেক্সচার আলাদা, কোনোটা ফ্লেভার আলাদা, কোনোটা টেস্ট আলাদা, এবং সেটা মাইক্রোবসের মাধ্যমে হয়ে থাকে। কোন মাইক্রোবস ইউজ করা হচ্ছে তার উপর তার টেস্টটা, ফ্লেভার, টেক্সচার নির্ভর করে। ফর এক্সাম্পল, দ্য লার্জ হোল ইন সুইস চেজ ইজ আর ডিউ টু প্রোডাকশন অফ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বাই ব্যাকটেরিয়াম নেমড প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি আছে। এই ব্যাকটেরিয়া সুইস চিজ তৈরি করতে সাহায্য করে। তো এই ব্যাকটেরিয়ার জন্যই তার মধ্যে কী হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, বড় বড় গর্ত সৃষ্টি হয়, যেটা এই কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়ে থাকে। আর কার্বন ডাইঅক্সাইডটা হয় এই ব্যাকটেরিয়ার জন্য। দ্য রকিফোর্ড চিজ আর রাইপেন্ড বাই গ্রোয়িং এ স্পেসিফিক ফানজাই অন দেম হুইচ গিভ দেম এ পার্টিকুলার ফ্লেভার। তো রকিফোর্ড চিজ আছে, যেটা একটা স্পেশাল ফানজাই আছে যার উপর সেটা গ্রো করে, আর সেটা রাইপ করে এর মাধ্যমে এবং তাদেরকে একটা ফ্লেভার দান করে। তো এটা ছিল মাইক্রোবস, মানে হাউসহোল্ড প্রোডাক্টে কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখলাম। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কোন মাইক্রোবস কী কী তৈরি করতে ব্যবহৃত করছে, কীভাবে তৈরি করছে, সেটা আমরা দেখলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের পার্টটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা ভিডিওটিকে দেখো, ভিডিওটিকে লাইক করো,
কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো। থ্যাঙ্কস।